আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে থেকে এই নতুন চ্যানেলে নতুনভাবে শুরু হবে একটি নতুন অধ্যায়। আমরা এই চ্যানেলে সায়াম সিরিজের সম্পূর্ণ সিরিজটাই আনার চেষ্টা করব। একদম সিরিজ সায়াম সিরিজ এক, অপারেশন তেলাবাবু এক থেকে শেষ আসা সায়াম সিরিজের 64 নম্বর লিগ ট্যাঙ্গাকে শান্তির দ্বীপের সংঘাত পর্যন্ত। সবাই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। আর ভয়েসে কোনো রকম ভুলভ্রান্তি হলে তার জন্য আমাদেরকে ক্ষমা করবেন। আমরা নতুন অনেক ভুলভ্রান্তি হতেই পারে, তার জন্য আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ডায়েরি সাদা বুক, খসখস শব্দ তুলিয়ে এগিয়ে চলেছে একটি কলম। সিনকিয়াংয়ের ধূসর মরুভূমি দূরে উত্তর দিগন্তে তিয়ানশান পর্বতমালা কালো রেখার মতো দাঁড়িয়ে আছে। অর্থহীনভাবে শুধু চেয়ে থাকি চারিদিকে, কোনো কাজ নেই। জীবনের গতি যেন আমাদের স্তব্ধ হয়ে গেছে। আজ কদিন হলো যুগ যুগান্তরে ভিটেমাটি ছেড়ে আমরা 5,000 মুসলমান আশ্রয় নিয়েছি আমাদের জাতীয় বাইরের কাছে সুদূর মরুদ্যানে। অত্যাচারী চকচকে রক্ত পিপাসু বেয়নেট আর রাইফেলের গলিত সীসা ছিনিয়ে নিয়েছে আমাদের বহু ভাই বহু বোনকে। চোখে আর কারো পানি নেই, শুকিয়ে গেছে অশ্রুর দ্বারা। মুরুগেরা এ দুর্গম মরুদ্যানে এসে আমাদের যারা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ভুল ভেঙে গেল তাদের অচিরেই। একদিন সকালে উঠে শুনলাম এদেশের সে ফেরাউন বাহিনীও এগিয়ে আসছে এদিকে। আব্বা চিৎকার করে বললেন, আমরা বাঘের মুখ থেকে খসে কষায় হাতে পড়েছি। আমাদের মাতৃভূমি তুর্কিস্তানে একখণ্ড ভূমিতেও আজ আমাদের দাঁড়িয়ে থাকতে দিবে না শয়তানরা। বুঝলাম আব্বার সহ্য নিঃশেষ হতে চলেছে। আবার আয়োজন শুরু হলো যাত্রা। নারী আর শিশুদের চোখের পানিতে বাড়ি হয়ে উঠল মরুভূমির শুষ্ক বাতাস। এবার শুধু আমরাই নই, মরুদ্যান ও আশেপাশে আরও 45,000 মুসলিম নরনারীর উদ্ভ্রান্ত মিছিল এসে সামিল হলো আমাদের সাথে। আমার 4 বছরের ইউসুফ এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমরা আবার কোথায় যাব ভাইজান? বাড়ি গেলে সেই মানুষরা যে আবার মারবে আমাদের। আমি অভয় দিয়ে বললাম, না ভাই, আমরা বাড়ি যাচ্ছি না, কিন্তু কোথায় যাচ্ছি বলতে পারলাম না। কোথায় যাব আমরা? তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান? সে তো আরও এক সিনকিয়াং। অবশেষে সবাই বুক ভরে আশা নিয়ে তাকালো দক্ষিণের দিকে। উচ্চারিত হলো ভারতের নাম। মোহাম্মদ বিন কাসিমের এ ভারত, মাহমুদ, বাবর, ঈশা খাঁ, টিপু তিতুমার এ ভারত। মরুভূমির সাদা বালুর উপর দিয়ে এগিয়ে চলেছে ছিন্নমূল মানুষের আদিগন্ত মিছিল। পিছনে পড়ে রইল সহস্র শতাধিক স্মৃতি বিজড়িত মাতৃভূমি সিনকিয়াং। কেন এমন হলো? কি করেছি আমরা? শুধু তো স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি। মানুষের এই চাওয়া তো চিরন্তন। মুসলমান হওয়ার অপরাধে কি অধিকার আমাদের থাকবে না? কয়েক সপ্তাহ কেটে গেল। ধীরে ধীরে তিব্বতের দিকে এগিয়ে চলেছি আমরা। হঠাৎ একদিন কয়েকটি সামরিক বিমান খুব নিচু দিয়ে আমাদের উপর দিয়ে উড়ে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা কাফেলায়। তাহলে কি ওরা এখানে পিছু ছাড়েনি আমাদের? মরুভূমির নিঝুম নিস্তব্ধ রাত। বাতাসে একটানা শো শো নিঃশ্বাস, নিস্তব্ধতার মাঝে তরঙ্গ তুলছে শুধু। উপরে লক্ষ কোটি তারার মেলা। কাফেলার পরিশ্রান্ত পথিকরা কেউ জেগে নেই বোধহয়। হঠাৎ উত্তর দিগন্ত থেকে ভেসে এলো কয়েকটি জেট ইঞ্জিনের ভয়ঙ্কর শব্দ। তারপর বুম বুম বুম। চিৎকার, ছুটোছুটি, আর্তনাদে গভীর রাত্রির নিশতি প্রহর ভেঙে পড়ল টুকরো টুকরো হয়ে। ঘুম ভেঙে গেল আমার। বিছানায় উঠে বসেছি, বোবা হয়ে গেছি যেন। আব্বার চিৎকার ছুটে বাইরে বেরিয়ে গেলাম। নিজের চোখকে বিশ্বাস হয় না আমার। কি বীভৎস সেই দৃশ্য! আব্বার তাবু জ্বলছে। টলতে টলতে আব্বা ইউসুফকে টেনে নিয়ে আসছেন। ইউসুফের কোমর থেকে পিছন দিকটা নাই, কয়লার মতো হয়ে গেছে ওর শরীর। একটি অস্ফুট চিৎকারই শুধু আমার মুখ থেকে বের হলো। যখন জ্ঞান ফিরল বেলা হয়ে গেছে তখন অনেক। আব্বার দিকে চোখ ফুটতে দেখলাম অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তিনি আমায় ডাকছেন। আমি কাছে যেতেই তিনি বললেন, মুসা, কাফেলা নিয়ে যত সত্তর পারো এখান থেকে সামনে এগিয়ে যাও। মনে আমি বাধা দিয়ে বললাম, এসব কি বলছেন আব্বা? আপনি ভালো হয়ে যাবেন। আব্বা ম্লান হাসলেন, বললেন, তার ডাক এলে কেউ সেই ডাকে সাড়া না দিয়ে কি পারে মুসা? একটু থেমে তিনি বললেন, মুসা, ইউসুফ নাই, দুঃখ করো না। পৃথিবীর সমস্ত নিপীড়িত শিশুর মাঝে তোমার ইউসুফকে খুঁজে পাবে। তোমার মা বাবা নেই বলে কখনো ভেবো না।
পৃথিবীর নির্যাতিত মানুষের মধ্যে তোমার মা বাবাকে খুঁজে পেতে চেষ্টা করো। অন্তত ক্ষীণ হয়ে পড়ল আব্বার কণ্ঠ। আব্বার মুখ থেকে অস্ফুটে তার কথা বেরিয়ে এলো, মনে রেখো মুসা, শুধু সিনকিয়াংয়ে মুসলমানদের একারই দুর্দশা নয়, পৃথিবীর কোটি কোটি তোমার ভাই বোন এমনিভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আরও মনে রেখো, তোমার এই মুসলিম ভাই বোনদের অশ্রু মোছানোর দায়িত্ব, তাদের অবস্থান পরিবর্তন আনার দায়িত্ব তোমার মতো তরুণদের। তোমরা স্রষ্টার নির্দেশগুলো আর তোমাদের গৌরবময় ইতিহাসকে সর্বদা সামনে রেখো। খালেক, তারিক, মুসা, মুহাম্মদ বিন কাসিমের তলোয়ার যেদিন তোমরা আবার হাতে তুলে নিতে পারবে, দেখবে সেদিন আল্লাহর সাহায্য কত দ্রুত নেমে আসে তোমাদের উপর। আব্বা তার নিঃস্বার দুর্বল হাত দিয়ে আমার অশ্রু মোছানোর ব্যর্থ চেষ্টা করে বললেন, মুসা, অশ্রু তো মুসলমানদের জন্য নয়। তোমরা সেই জাতি যারা হাত কেটে গেলে পা দিয়ে পতাকা ধরে রাখে, পা কেটে গেলে দাঁত দিয়ে পতাকা ধরে রাখে। আমি অশ্রু মুছে বললাম, আব্বা, আমি আর কাঁদবো না, দোয়া করুন ঘরের কোণে বসে কাপুরুষের মতো যেন না মরি। চারদিকে চেয়ে দেখলাম গতকাল যারা দুনিয়ার আলো বাতাসে বিচরণ করছে, তাদেরই হাজার হাজার বিকৃত লাশে মরুভূমির বুক কালো হয়ে উঠেছে। শত শত পোড়া তাঁবুর খণ্ড খণ্ড অংশ ছিঁড়িয়ে ছড়িয়ে পড়ে আছে। শত শত এতিম শিশু সব হারানোর কান্না চারদিকে মাতম তুলেছে। আবার যখন আব্বার দিকে চাইলাম, চোখ দুটি তা বুঝে গেছে। চোখ দুটি আর কোনোদিন চাইবে না পৃথিবীর দিকে। একটি অবরুদ্ধ উচ্ছ্বাস যেন ভেঙে চুরমার করে দিতে চাইল আমার সমগ্র হৃদয়কে। চারিদিক থেকে অন্ধকার এসে সংকীর্ণ করে দিতে চাইল আমার পৃথিবীকে। দাঁতে দাঁত চেপে শক্ত হতে চেষ্টা করলাম আমি। কাঁধের উপর একটি কোমল স্পর্শে চমকে উঠলাম। ফিরে দেখলাম ফারজানা। শুভ্র গণ্ড দুটি চোখের পানিতে ভেসে যাচ্ছে তার। অশ্রু দোয়া কালো চোখ দুটিতে কি নিঃসীম মায়া! এমন নিবিড়ভাবে ফারজানাকে কোনো দিন আমি দেখিনি। ফারজানা সিনকিয়াংয়ের প্রধান বিচারপতি আমির হাসানের কন্যা। আমি বললাম, ফারজানা, কোনো দুঃসংবাদ নেই তো? সে বলল, আমরা ভালো আছি। আব্বা আপনাকে আমাদের দাওয়াতে ডেকেছেন। মরু সূর্য তখন আগুন বৃষ্টি করছে। আমি জানতাম ফারজানাদের ছোট্ট একটি তাঁবু। আমি বললাম, চারিদিকে চেয়ে দেখো ফারজানা, তাঁবুর ছায়া আমরা কতজনকে দিতে পারবো। যা হোক, এদিকে একটা ব্যবস্থা করা যাবেই। তুমি যাও ফারজানা, আমি চাচার সাথে পরে দেখা করব। আমরা আমাদের 10,000 ভাই বোনকে মরুর বালুর অনন্ত শয্যায় ঘুমিয়ে রেখে এগিয়ে চললাম সামনে। একদিন গোধূলি মুহূর্তে আমরা পৌঁছলাম তিব্বত সীমান্তে। দেখলাম তিব্বত সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে। জানলাম সিনকিয়াংয়ের মাটি তাদেরকে আশ্রয় দিতে পারেনি। তিব্বতের মাটিতেও তাদের পা রাখবার কোনো জায়গা নেই। ক্লান্ত, পরিশ্রান্ত, ছিন্নমূল বনি আদমের কোনো আবেদন নিবেদন কোনো কাজে এলো না। আশাভঙ্গের চরম হতাশায় মৃত্যুর নিস্তব্ধতা নেমে এলো কাফেলা ঘিরে। এবার কোথায় যাব আমরা? উত্তরে মৃত্যুর হাতছানি দিয়ে রাখছে দক্ষিণে তিব্বত সীমান্তের দুর্ভেদ্য দেয়াল। আশার একটি ক্ষীণ আলোকবর্তিকা তখন জ্বলছে। কাশ্মীর হয়ে আফগানিস্তান, পথ অত্যন্ত দুর্গম, কিন্তু উপায় নেই তবুও। হিমালয়ে 18,000 ফিট উঁচু বরফ মোড়া মৃত্যু শীতল পথ ধরে আফগানিস্তানের দিকে যাত্রা শুরু হলো আমাদের। দিন মাস গড়িয়ে চলল। পার্বত্য পথের কষ্টকর আরোহণ অবরোহণ নিঃশেষ করে দিল মানুষের প্রত্যয়ের শেষ সঞ্চয়টুকু। তার উপর দুঃসহ শীত। প্রতিদিনই শত শত পরিশ্রান্ত মানুষের উপর নেমে আসতে লাগলো মৃত্যুর হিমশীতল পরশ। দুর্বল, বৃদ্ধ, কোমল দেহ নারী, অসহায় শিশুরা এই প্রধান শিকারে পরিণত হলো এর। সবার মতো ফারজানার বৃদ্ধ পিতাকেও একদিন হিমালয়ে এক অজ্ঞাত গুহায় সমাহিত করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ফারজানার অবস্থা হয়ে উঠেছে মর্মান্তিক। তার আব্বার মৃত্যুর পর সে পাষাণের মতো মৌন হয়ে গিয়েছে। বোবা দৃষ্টির শূন্য চাহনির মাঝে কোনো ভাবান্তরই খুঁজে পাওয়া যায় না। ওর একটি হাত ধরে আমি পাশাপাশি চলছিলাম। কয়েকদিন পর হাত ধরে নিয়ে চলা অসম্ভব হয়ে উঠতে লাগলো। ভীষণ জ্বর উঠল ফারজানা, পা দুটি আর উঠতেই চায় না ওর। সেদিন গভীর রাত, ঘুমিয়ে পড়েছে বোধহয় সবাই। জ্বরের তীব্র ব্যথায় ফারজানা কাতরাচ্ছে। একটু দূরে বসে অস্বাভাবিক সেই দৃশ্য দেখছি আমি। হিমালয়ের নিঃসীম মনতার মাঝে ভারতে অস্ফুট কাতরানি তীব্র আত্মবিলাপের মতো আমার সমগ্র হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমি ধীরে ধীরে উঠে গিয়ে ওর মাথার পাশে বসলাম। ধীরে ধীরে হাত বুলালাম ওর আগুনের মতো ললাটে। ওর দুর্বল দুটি হাত উঠে এলো, তুলে নিল আমার হাত ওর দু হাতের মুঠোয়।
তারপর হাত মুখে চেপে ধরে বাঁধ ভাঙা নিঃশব্দ কান্নায় ভেঙে ফেলো ফারজানা। আমিও ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কেঁদো না ফারজানা, কষ্ট হয়তো আরও বাড়বে। ফারজানা বলল, আমাকে বুলাতে চেষ্টা করো না, আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে। তারপর একটু থেমে দিয়ে দিয়ে বলল, মুসা ভাই, সজ্ঞানে কখনো কেউ পাপ করেছে বলে মনে পড়ে না। তুমি কি আমাকে আশ্বাস দিতে পারো অমর জীবনে সেই জগতে আবার আমি তোমাকে খুঁজে পাবো? আব্বার কাছে বলেছিলাম কাঁদবো না, কিন্তু চোখের পাতা দুটি সহসা ভারী হয়ে উঠল। আমি বললাম, এ কথা শুধু তিনিই জানেন ফারজানা, তবে বলতে পারি আমি, তিনি তার বান্দার কোনো একান্ত কামনাকেই অপূর্ণ রাখেন না। ফারজানা যেন গভীর পরিতৃপ্তির সাথে চোখ বুজল। অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে এলো, আল্লাহই তো আমাকে সবচেয়ে ভালো জানেন। চোখ দুটি আর খুলল না। ফারজানা কোনো দিনই তার খোলার নয়। হিমালয়ে বুক ছিঁড়ে দীর্ঘ পথ চলার পর আমরা যখন আফগান সীমান্তে পৌঁছলাম, 50,000 মানুষের মধ্যে আমরা তখন বেঁচে আছি মাত্র 850 জন। খস 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 শব্দ বন্ধ হলো। হঠাৎ থেমে গেল কলমটি। টেবিলে এক পাশে রাখা একটি ক্ষুদ্র যন্ত্রে হঠাৎ লাল বাতি জ্বলে উঠল। আর সেই সাথে ওয়্যারলেস গ্রাহক যন্ত্র থেকে ব্লিচ ব্লিচ শব্দ ভেসে এলো। আহমেদ মুসা লেখা থামিয়ে ডায়েরিটি বন্ধ করে উঠে দাঁড়ালো। প্রায় 6.5 ফুট লম্বা লোকটি, মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী তুর্কি স্বাস্থ্যদেহী, সকল প্রকারের কষ্ট এবং যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবিলার যোগ্যতা দিয়ে যেন আল্লাহ সৃষ্টি করেছেন একে। মাথার চুল ছোট করে ছাঁটা, চোখ দুটি উজ্জ্বল এবং দৃষ্টি অতি তীক্ষ্ণ। শান্ত দর্শন মুখাভাবের অনমনীয় ব্যক্তিত্বের সুস্পষ্ট ছাপ। এই লোকটি বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত এবং সাম্রাজ্যবাদী শক্তির মাথাব্যথা। সাইমুমের মধ্যমণি, মোরক্কো থেকে ইন্দোনেশিয়া এবং উত্তর ককেশিয়া থেকে তানজানিয়া পর্যন্ত সুবিস্তৃত মুসলিম সমাজের প্রতিটি মজলুম মানুষ তার নাম গর্বের সাথে স্মরণ করে এবং স্বাধীন দেশ আর স্বাধীন জীবনের স্বপ্ন দেখে। আহমেদ মুসা উঠে গিয়ে ওয়্যারলেসের কাছে বসলো। বলল, আহমেদ মুসা স্পিকিং। ওপর থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আমি ফারুক আমিন বলছি। কী খবর বলো? বাংলাদেশ সিক্রেট সার্ভিস একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে, আমি এক্ষুনি আসতে চাই। এসো। 4011 অপারেশনের খবর কি? 15 মিনিট হলো ওরা ফিরেছে। জেরুজালেমের ক্ষেপণাস্ত্র গাড়ি তৈরির স্বাদ ওদের অনেক দিনের জন্য মিটে গেছে। মাউন্ট গুলিবিওরের ক্ষেপণাস্ত্র বেদিটি দুলা হয়ে গেছে প্রচণ্ড ডিনামাইটের বিস্ফোরণে, আর ইহুদি ক্ষেপণাস্ত্র বিশারদ মাইকেল শার্পের দেহটিও উড়ে গেছে তার সাথে। মুহূর্তের জন্য আহমেদ মুসা চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। বলল, বিজয়ী বাড়িতে আমার সালাম দাও ফারুক। আর শোনো, কোনো প্রকার আত্মতৃপ্তি অবকাশ আমাদের নেই। লক্ষ্য আমাদের বহুদূর পথ, অত্যন্ত দুর্গম। এ পর্যন্ত যা আমরা করেছি তার চেয়ে ভবিষ্যতে যা আমাদের করতে হবে তা হাজারো গুণ বেশি। আচ্ছা, তুমি এসো। এবার ওয়্যারলেসটির কাঁটা ঘুরিয়ে তা আরও একটি চ্যানেল তৈরি করলো। নতুন ঠিকানায় কয়েকবার যোগাযোগ করতে চেষ্টা করলো, সফল হলো না। উঠে দাঁড়ালো আহমেদ মুসা। বুড়োটি তার কুষ্ঠিত হয়ে উঠল। টেলিফোনটি তুলে নিয়ে একটি পরিচিত নাম্বারে ডায়াল করে বলল, শফিক, তুমি একটু উপরে এসো। আহমেদ মুসা খসখস করে একটি কাগজে লিখল, হাসান তারিকে ওয়্যারলেস অস্বাভাবিকভাবে নীরব। সে কোথায় খোঁজ নাও, এখন নয়, আগামীকাল ভোর 5টায় আমাকে হেডকোয়ার্টারে পাবে। একটু পর নীল বাতি জ্বলে উঠল ঘরে। পর্দা ছেড়ে প্রবেশ করলো শফিক। সামনের চেয়ারটায় বসতে ইঙ্গিত করলো আহমেদ মুসা। তারপর চিঠিটি ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, পররাষ্ট্র দপ্তরের ঠিক বিপরীতে রাস্তার উত্তর পাশে 322 নং বাড়ি। বাড়িটিতে ঢুকে সোজা 3 তলায় উঠে যাবে। তার এই চিঠি, সাবধানে যেও।